প্রকৃতপক্ষে কাফের, তারা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার অবমাননাকারী এবং অবিশ্বাসকারী। তারা যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করত তাহলে পাপ পুণ্যের বিচার তারা নিজের হাতে তুলে নিত না। বন্ধুগণ, আমরা আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যশোর জেলার সংগঠক রাশেদ খান। এই মুহূর্তে বক্তব্য রাখবেন রাশেদ খান। ধন্যবাদ। আমি দক্ষিণবঙ্গের অংশের প্রতিনিধিত্ব করছি। আজ 24শে নভেম্বর মনিরামপুর ছাপাবাওয়ারে আজকে একটা ওরস হওয়ার কথা ছিল, মন্টু ফকিরের ওরস। ঠিক গত বছর এই দিনে মন্টু ফকিরের ওই ওরসে হামলা চালায় সেখানকার মৌলবাদী গোষ্ঠী। মন্টু ফকির কিন্তু আজকে সেই ওরস করার সাহস করতে পারেনি। এই ব্যর্থতার দায় একমাত্র ইন্টারিম গভর্নমেন্টের, যে ওই আগস্টের 8 তারিখে শপথ নিয়ে বলেছিল এই দেশে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ব, এটি একটা সম্প্রীতির দেশ গড়ব। এই সেই তার সম্প্রীতির নমুনা। বন্ধুগণ, এই ইন্টারিম সরকার প্রত্যেকটা এই মৌলবাদী হামলাগুলোতে যে মাজারে হামলা চালানো হচ্ছে এই ব্যাপারগুলোতে নীরবতা পালন করছে এবং ভয়াবহ রকমের নীরব আছে তারা। বন্ধুগণ, সরকারের এই যে সরকার যে অবস্থান, সে অবস্থানটা হচ্ছে সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, এরকম। আমাদের এই যে মৌলবাদীগুলো হামলা চালাচ্ছে বিভিন্ন মাজারে এবং আখড়া বাড়িগুলোতে, সেখানে সরকারকে আমরা কোনো রকম পদক্ষেপ নিতে দেখছি না। উপরন্তু এই সরকারের বডির কিছু অংশ উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সদস্য বিচ্ছিন্নভাবে এই ক্ষতের উপরে প্রলেপ দিচ্ছে, মানে ওঝা হয়ে ঝাঁপছে। এই হলো সরকারের নমুনা। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একই সাথে যতগুলো সাম্প্রদায়িক হামলা হচ্ছে এই হামলাগুলোর সুষ্ঠু বিচার দাবি করছি। ধন্যবাদ সকলকে। বন্ধুগণ, আমরা এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছেছি যে এই পরিস্থিতিতে আসলে এই যে সকল ঘটনা ঘটাচ্ছে আর আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের উচ্চ শিক্ষানের সরকার যে আচরণ জনগণের সাথে দেখাচ্ছে, সেই আচরণ দেখে কোনোভাবে ঘরে বসে দেখা যাচ্ছে না। বন্ধুগণ, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতা সহ আমরা এই সরকারকে কিচ্ছু বলিনি। আমরা সহ্য করেছিলাম, আমরা মেনে নিয়েছিলাম যে নানান রকমের ভুল ত্রুটি থাকবেই এই সরকারে। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি প্রকাশ্যে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে, নাগরিকদের উপর আক্রমণ করা হচ্ছে, কৃষকের উপর আক্রমণ করা হচ্ছে, শ্রমিকের উপর আক্রমণ করা হচ্ছে, তখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। বন্ধুগণ, আমরা আজ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই হামলা কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবং আমরা জানিয়ে দিতে চাই, যদি আর একটা বাউলের গায়ে আঘাত হানা হয় তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের সব সাথে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। ওই যেভাবে করে গণভবনের প্রত্যেকটা ইট খুলে নিয়েছিল জনতা, তেমনি করে যমুনা ভবনের একটা ইটও আপনারা খুঁজে পাবেন না। বন্ধুগণ, সেই হুঁশিয়ারি আমরা উচ্চারণ করতে চাই। বন্ধুগণ, নানা অনেক কথা হয়ে গেছে, অনেক জল গড়িয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের নিরাপত্তার নামে কোন রকমের কোন হেলদোল নেই এই সরকারের। আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা বেতন পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি কৃষকরা তার ন্যায্য মূল্য পাচ্ছে না, নাগরিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন সামান্য বাউল, যিনি বাউল গান গেয়ে তার জীবিকা নির্বাহ করেন কিংবা তার নিজের আত্মসান্ত্বনার জন্য তিনি গান করেন, তাকে তাহলে গান গাইতে নিষেধ করে দিবে। আরে বেটা, বাংলাদেশের কোন আইনে লেখা আছে বাংলাদেশে গান গাওয়া নিষেধ? কোথায় লেখা আছে যে গান গাওয়া যাবে না বা গান গাওয়া হারাম? কিন্তু আমরা বলতে চাই, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন এবং যারা এই যে বাউলদের উপর, জনগণের উপর হামলা করছেন, মামলা করছেন, তাদের সেই অপরাধ, সেই অপরাধের সমান ভাগী এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ। আমরা আপনাদেরকে এই কাঠগড়ায় দাঁড় করাবো। এই সকল হামলার ঘটনার বিচার, আপনারা বিচারের সম্মুখীন আপনাদের হতে হবে।
বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মাহিন আহমেদ। বক্তব্য রাখবেন মাহিন আহমেদ। বন্ধুগণ, আপনারা শুনছেন, আপনারা সবই জানেন, মিছিলের স্লোগান থেকে জানছেন। এর আগেও প্রেস ক্লাবে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে। বন্ধুগণ, ঠিক গরম কথা বলার দিকে যাব না, যেগুলো বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন কিছু ব্যক্তির উদ্দেশ্যে, যে অভ্যুত্থানের পরে যখন বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মাজার ভাঙা হলো, তখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা নিল না। তখন আমাদের জ্ঞান তাপস মহা উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ একটা সংবাদ সম্মেলনে বললেন যে প্রত্যেকটা মাজার হামলার বিচার করা হবে। বন্ধুগণ, বিচারটা কোথায়? বিচারের কোনো ডেটা আছে, কোনো নথি আছে? আমরা দেখতে চাই। আমরা ফেসবুকে তো আস্ফলন দেখতে চাই না। বন্ধুগণ, উনি সরকারে বসে আছেন, ওনার উপরে কি আরেকটা সরকার আছে? উনি কার কাছে নালিশ করেন? বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা এরকমই দাঁড়াইছে যে একজন উপদেষ্টা একটা ঘটনা ঘটবে আর তারা ফেসবুকে এসে কান্নাকাটি করবেন। তাইলে আপনাদের হাতে কিসের ক্ষমতা দিছে অভ্যুত্থানকারী ছাত্র জনতা? আপনারা জনগণের ম্যান্ডেট দিয়ে বসছেন। যদি আসলে এই ম্যান্ডেট দিয়ে বসে থাকেন, যদি জনগণের ম্যান্ডেট দিয়ে বসে থাকেন, তাহলে বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকেন কেন? তাহলে জনগণের কাজটা কেন করেন না? বন্ধুগণ, অভ্যুত্থানের পর থেকে একের পর এক মাজার ভাঙা হইল। আজকে এখন শুরু হয়েছে বাউলদেরকে গ্রেফতার। বন্ধুগণ, এই গ্রেফতারের মূল ফলটার দিকে একটু তাকায় দেখেন। আপনারা ভুলে গেছেন আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের আমলে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। বন্ধুগণ, আজকে আসল খেলাটার দিকে নজর দেন। আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন। ওই যে পালা, যে পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওটা তো কয়েক ঘন্টা চলছে। তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবমাননার অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে? আসল খেলাটা হচ্ছে তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গান গাওয়া থেকে আটকায় না, তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত। আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল খাটতে হচ্ছে। অথচ যারা একের পর এক মাজার ভাঙলো, যারা এই বাউলের ভক্তগুলোর গায়ে জঘন্যতম বর্বর হামলা করলো, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াইতেছে। তারা এখনো আরো হামলা, আরো বর্বর হামলা সবাই করার হুমকি দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই জঙ্গিবাদী সন্ত্রাসীরা রাস্তায় ঘুরবে। এই জঙ্গিবাদী সন্ত্রাসীরা ধর্মকার্ড ব্যবহার করে রাজনৈতিক অপোজিশনকে মোকাবেলা করবে, যে উপায় আওয়ামী লীগ করছে। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে হামলা করছে, মামলা করছে, ধর্ষণ পর্যন্ত করছে। আজকে একই খেলার যাত্রা শুরু হয়ে গেছে। আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে পুরে রাখা হয়েছে। বন্ধুগণ, অশনি সংকেতটা বোঝার চেষ্টা করেন। এখনই সাবধান না হইলে সামনের দিনে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। বন্ধুগণ, ইন্টারিম সরকার তো অনেক গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলে। তাহলে যেই বাউলদের শক্তি, যেই সহজিয়া মরণী সাধু সুফিবাদী শক্তি, যারা সহিষ্ণুতার কথা বলে, তারা তো গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী বন্ধু হওয়ার কথা। বন্ধুগণ, আচরণটা এমন যে এরা আসলে গণতন্ত্রের ঘন্টা বাজায় ছেড়ে দিবে। বন্ধুগণ, গণতন্ত্র মানে শুধুমাত্র ভোট অনুষ্ঠিত করা না। গণতন্ত্রের ভোটের মাধ্যমে আমরা মানুষকে পার্লামেন্টে পাঠাই যেন মানুষের যেই কথা বলার স্বাধীনতা, মানুষের যেই মত প্রকাশের স্বাধীনতা, এগুলো তারা নিশ্চিত করতে পারে। বন্ধুগণ, আচরণটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হচ্ছে। বন্ধুগণ, বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেন লিস্টে নিতে পারতেছেন না, দুদিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনারা আজকে ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানীদের বিরুদ্ধে ঢাকা সমাবেশে যান। আপনারা জনগোষ্ঠীর রাজনীতিতে ঢুকতেছেন, কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না, এরা আপনার ক্ষমতায় আনবে না। এদেরকে তুষ্ট করে লাভ নেই, বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সামান্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল, তার পক্ষে আওয়াজ তুলেন, না হলে ধ্বংস হয়ে যাবেন। বন্ধুগণ, বাংলাদেশ এই আউন বাউন পীর ফকিরের দেশ।
বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজ কমিউনিটি আছে যাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতায় আনতে পারে বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে পারে। কাজেই যেসব গণতান্ত্রিক শক্তি দেশে আসলে এই গণতন্ত্রের রাজনীতি করতে চান, রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না, তারা গণতন্ত্রের পথের মানুষের সমর্থনের দিকে হাঁটেন। তারা এইসব মত দমনকারী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী, নিপীড়ক শক্তির দিকে হাঁটেন না। কপালে কিন্তু শনি আছে। বন্ধুগণ, আমরা একটা খুবই ভয়ানক সময়ের দিকে আগাচ্ছি। বন্ধুগণ, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শেখে না। বন্ধুগণ, আজকে যারা হামলা করতেছে এদের একদিন পতন হবে। এরা আজকে মহা উল্লাসে, এরা আজকে মহা ক্ষমতায় নৃত্য করছে, কিন্তু বন্ধুগণ এদেরকে ইতিহাসে বারবার এই জনগণের শক্তি প্রতিরোধ করেছে। বন্ধুগণ, সেই শক্তিটা হচ্ছে আমরা। আমাদের বারবার রক্ত ঝরে, আমাদের বারবার রাজপথে আমাদের উপর হামলা করা হয়, আমাদেরকে মামলা দেওয়া হয়। বন্ধুগণ, আজকে আবুল সরকারের পক্ষে সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্ত হয়ে হবে। যত দ্রুত সংগঠিত হতে পারবো তত দ্রুত গণপ্রতিরোধ গড়ে উঠবে। সময় এসেছে এই ফ্যাসিবাদী শক্তিকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার। বন্ধুগণ, আর যারা এই ধর্ম অবমাননার রব তুলছেন তাদেরকে একটু চিনে নেন আপনারা। কারণ যখন এই নবী প্রেমের কথা বলে তারা এইসব হামলাগুলা ঘটায়, তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর দুরূদের প্রতি, কালেমার প্রতি একটু মায়া থাকতো, তাহলে সেই কালেমার ডাক দিয়ে যখন টিএমডির মতো একটা গণহত্যার ডাক দেওয়া হয় তখন তার কেন হৃদয় কাঁপে না, তখন তার কেন মন কাঁদে না? বন্ধুগণ, এরা নারায় তাকবীর বলে একজন বাউলের উপর হামলা করবে, এরা নারায় তাকবীর বলে গণহত্যার ডাক দিবে। এদেরকে প্রতিরোধের ডাক আমরা এখান থেকে দিব, এই রাজু ভাস্কর্য থেকে। কারণ আমরা এই প্রতিরোধের শক্তি, আমরা প্রতিরোধের শক্তি ছিলাম, আছি, থাকবো। সামনের দিনের প্রতিরোধের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হওয়ার উদ্যোগ নিতে হবে, সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। সেই আহ্বান জানিয়ে আজকে বক্তব্য নিয়োজিত করছি। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, গতকালকে আমরা দেখতে পেলাম এই আবুল সরকারের মুক্তির দাবিতে যারা মানববন্ধন করতে গেছিলেন তাদের উপর হামলা করা হলো। এই হামলার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপদেষ্টা, একজন উপদেষ্টা যিনি কিনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, গত